হচ্ছে যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে ও লিখতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। ঠিক আছে, এখন তাহলে বাংলা ব্যাকরণের আমাদের এইখানে কি কি জিনিস জানতে হবে, যে প্রথম আমাদের কোন ব্যাকরণ আবিষ্কৃত হয়। তো প্রথম আবিষ্কার করে পর্তুগিজ ভাষায়, পর্তুগিজ ভাষার অভিধানের ভূমিকা অংশ হিসেবে বাংলা ব্যাকরণ একটা রচনা করে। সেটা কোনটা? এই যে পর্তুগিজ ভাষায় এর লেখক ছিল মনোয়েল দা আসুমসাও। ঠিক আছে, মনোয়েল দা আসুমসাও এ হচ্ছে প্রথম পর্তুগিজ ভাষায় 1743 সালে বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়। এইটা হচ্ছে আমাদের বাংলার প্রথম ব্যাকরণ, বাংলা ভাষায় প্রথম বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। ঠিক আছে, বাংলা ভাষার, বাংলা ভাষার লাস্টে র আছে, এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। আর একটা হচ্ছে বাংলা ভাষায়, এটা হচ্ছে ইংরেজি ভাষায় রচিত। আর এরপরে হচ্ছে বাংলা ভাষায় রচিত হচ্ছে কোনটা? এই যে গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায়, তাহলে কি বলেছি? ভাষায় আর ভাষার দুটোর পার্থক্য আছে। ভাষার মানে হচ্ছে সেটা আমার ভাষার একটা সম্পদ। ঠিক আছে, আর ভাষাই মানে কি? ভাষাই মানে যেটা বাংলা ভাষাতেই রচিত হয়েছে। তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ যদি বলে তাহলে সেটা হচ্ছে মনুয়েল দা আসন্সুসাও এর হচ্ছে পর্তুগিজ অভিধান, এই এর লেখা। ঠিক আছে, আর এরপরে ইংরেজি ভাষার যেটা রচনা হয়েছে সেটা হচ্ছে কি, ইংরেজি ভাষায় তোমার প্রথমটা, এই দ্বিতীয়টা নাথানিয়েল ব্রাসি হ্যালেডের। ঠিক আছে, এই বইটার নাম কি ইংরেজি ভাষায় যেটা, সেটা হচ্ছে এটাই, গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 1801 সালে উইলিয়াম কেরি এবং রাজা রামমোহন রায় ইংরেজিতে আরো দুইটা ব্যাকরণ রচনা করেন, সেগুলো গেল। এরপরে রাজা রামমোহন রায়ের, হ্যাঁ বলো, বুঝতে পারলাম না তোমার কথা। হ্যাঁ হ্যাঁ, তো পরেরটা যেটা তোমার বাংলাতে লেখা হয়েছে সেটা হচ্ছে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ, এটা হচ্ছে বাংলায় লেখা হয়েছে। তাহলে এই নাম কয়টা ইম্পর্টেন্ট, তাহলে প্রথম হয়েছে হচ্ছে পর্তুগিজ ভাষায়, আর তারপরেরটা ইংরেজি ভাষায়, তারপরেরটা বাংলায়। আর পর্তুগিজ ভাষাটার নামটা হচ্ছে, এটা নামটা তারা ভুলে যাচ্ছি, মনে পড়ছে না। এই নামটা তো দেওয়ার কথা এখানে। ও, এই নামটা অনেক বড়, ঠিক আছে, এই জন্য দেয়নি। এটার নাম হচ্ছে দি ভোকাবুলারিও ইন ইডিওমা ইন বাঙালি ই পর্তুগিজ, মানে পর্তুগিজ ভাষায় তো নামটা একটু কঠিন, এজন্য দেয়নি। ঠিক আছে, আচ্ছা। তো এখানে এখানে কি ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ধ্বনি। ঠিক আছে, এরপরে কি কি বলছে, আমাদের যে ব্যাকরণের যে আলোচ্য বিষয়, এখানে কয় প্রকার, আহ, মানে কয়টা ভাগে আমরা বিভক্ত করে ব্যাকরণকে আলোচনা করি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ধ্বনি। তো ধ্বনি তত্ত্ব কি, এইখানে ইম্পর্টেন্ট কি, কোন তত্ত্বে কি কি আলোচনা হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ধ্বনি তত্ত্বে কি কি আলোচনা হচ্ছে? ধ্বনি রিলেটেড যাবতীয় জিনিস। ঠিক আছে, ধরো উচ্চারণ, উচ্চারণ যেটা তুমি উচ্চারণ করছো মানে শোনা যাচ্ছে, সেটা ধ্বনি, ধ্বনির বিন্যাস, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ধ্বনি দল, এগুলো সব ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে কি রূপতত্ত্ব। তো রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি, এই দেখো পদ, পদ হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়ায়। তাহলে শব্দ গঠন যদি বলা হয় সেটা কিন্তু রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বে কি বলছে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে বাক্যতত্ত্বে আমাদের ভুল হয়, সেটা হচ্ছে তোমার কই কই গেল, কই গেল, এই যে বাচ্য, উক্তি এবং কারক, এইগুলো কিন্তু সব বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু আমাদের পরীক্ষায় যদি আসে যে নিচের কোনটি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় নয়, বা নিচের কোনটি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কারক, বাচ্য, উক্তি এইগুলাই থাকে এবং এইগুলা মনে থাকে না। এরপরে হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব কি, বিভিন্ন ধরনের ব্যঞ্জনা, এই ধরো বাক্যের ব্যঞ্জনা, বর্গ, শব্দ, এগুলো হচ্ছে অর্থতত্ত্বের। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দ জোড়,
বাগধারা, এগুলো সব অর্থতত্ত্বের, মানে এগুলো সব অর্থ রিলেটেড। ঠিক আছে, এই দেখো ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় কোনটাই, দেখছো? ব্যাকরণ। আর এই যে বাংলা ব্যাকরণ, এইগুলো এমসিকিউ সব তুমি পড়ে নিবা। এই দেখো এখানে যে কয়টা এমসিকিউ আছে ম্যাক্সিমামই কোনটা কোন তত্ত্বে আলোচ্য বিষয়। এই দেখো বাচ্চুক্তি বলেছিলাম, ইম্পর্টেন্ট মোস্ট। বাচ্চুক্তি এখানে রয়েছে। বাচ্চুক্তি তাহলে কোনটা বলো তো, নয় যাক কি হবে? কেবল পড়াইছি বাক্যতত্ত্ব, গুড। এই তো এরকম, ঠিক আছে। এরপরে কি বলছে, বাংলা ভাষার রীতি ও বিভাজন। তো কয় প্রকার বাংলা ভাষা আছে? আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে কথ্য ভাষা বা আঞ্চলিক কথ্য, প্রমিত কথ্য আর লেখ্য ভাষা দুইটা। একটা হচ্ছে মুখে বলে, আর একটা হচ্ছে লেখে, দুইটা, ঠিক আছে। তো সাহিত্যিক ভাষা রীতি এগুলো জেনারেল কথাবার্তা। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সাধু রীতি, চলিত রীতি। তো সাধু কি আর চলিত কি, এখানে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কই? প্রমিত মানে হচ্ছে চলিত, করিয়া করে যাইয়া যাইয়ে, আচ্ছা বেশি কিছু দেয় নাই। তাহলে তোমার এখান থেকে কি কি মুখস্থ, কি কি পড়তে হবে, কোন ভাষার তোমার হচ্ছে মানে ডিফারেন্সটা। ধরো করিলে, করলাম, এখানে আসে হচ্ছে তুলা, এটা বোঝা যায় না। বলো তুলা কোন ভাষা, বলো এটা সাধু না চলিত ভাষা? তুলা, তুলা, তুলো, একটা সাধু আর একটা চলিত, বলো কোনটা কি? এটা সাধু। তুলা হচ্ছে সাধু, কিন্তু আমরা এটা মনে করি চলিত ভাষা, কারণ দেখে মনে হয় একটু তুলা তার মানে একটু মডার্ন মডার্ন শোনা যাচ্ছে, এটা আমরা চলিত দিয়ে দিই, কিন্তু এটা হচ্ছে সাধু ভাষা, ঠিক আছে। আর এই তুলো হচ্ছে চলিত ভাষা। আচ্ছা, তো এই প্রমিতটাই হচ্ছে সেই চলিত। তো এখানে হচ্ছে এই যে করছে, করলো, করলাম, এই যে এই জিনিসগুলো, এটা জাস্ট একবার তুমি হালকা একটু দেখলে এটা তুমি পারবা। এখানে আমারই ইম্পর্টেন্ট কিছু নাই। বাকযন্ত্র কি, বাকযন্ত্রের কি কি পার্ট আছে, এটা হচ্ছে নর্মাল, আমরা সব এগুলা একবার পড়লে এটা বুঝতে পারবো। নাসিকা, নাসারন্ধ্র, ওষ্ঠ, ঠোঁট, তারপরে দাঁত, জিভ, নিচের চোয়াল, মুখ গহ্বর, শ্বাসনালী, ফুসফুস। তাহলে এই ফুসফুস কিন্তু বাকযন্ত্রের অংশ, কিন্তু তোমার দেখা গেল এই অপশনে ফুসফুস দিল, হার্ট দিল, আরো দুই তিনটা দিল। তো এইবার তোমার এই ফুসফুসটা কিন্তু আর মাথায় আসবে না, ঠিক আছে। ফুসফুস, হার্ট, ত্বক, কিন্তু ফুসফুস কিন্তু বাকযন্ত্রের অংশ। কারণ এই ফুসফুস যদি হাওয়া না দিত, আমরা কিন্তু কথা কিছুই বেরোইতো না আমাদের। খাদ্যনালী এগুলো গেল, এগুলো সব। এরপরে কি আসতেছে, এই দেখো বায়ু প্রবাহের উৎস হচ্ছে ফুসফুস, খুব ইম্পর্টেন্ট। তো এগুলো নরমাল, এখানে বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। এরপর হচ্ছে ধ্বনি বর্ণ, এখানে অনেক কিছু আছে এই জায়গায় পড়ার। ধ্বনি বর্ণ কি, বাংলা ধ্বনির ভাষার ক্ষুদ্রতম একক। এখানে 37টি মৌলিক ধ্বনি রয়েছে। তাহলে মৌলিক ধ্বনি কয়টা? 37টি। কি কি ভাগে ভাগ করা যায়? স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি 7টা, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টা। এইগুলোর নাম্বার টানা মুখস্থ, এখানে কোনো বোঝার বা শর্টকাটের কিছু নাই। এখন মৌলিক ধ্বনিটা কি? আসলে মৌলিক ধ্বনি বলতে আমরা কি বোঝাই? মৌলিক ধ্বনি মানে হচ্ছে, আমরা অনেক সময় তোমার হচ্ছে ধরো ই, একটা শব্দ ই, এটা কিন্তু রস্বই, আবার ই দীর্ঘই। দেখো এইটা আর এইটার যে সাউন্ড হচ্ছে, ধ্বনি মানে সাউন্ড, সাউন্ড কিন্তু সেম, এটা সাউন্ডে কোনো পার্থক্য নাই। তাহলে এইটাকে আমরা দুইটা বর্ণ দ্বারা প্রকাশ করছি, কিন্তু এটাকে আমরা লিখতে পারি একটা ধ্বনি দ্বারা, সেটা হচ্ছে ই। তো এইরকম ভাবে আমাদের বর্ণ কমে আসে, কমে আস্তে আস্তে মৌলিক ধ্বনির সংখ্যা হয়েছে 37টা। এবার দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা স্বরধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনি। মৌলিক স্বরধ্বনি 7টা আর ব্যঞ্জন ধ্বনি 30টা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। এরপর স্বরবর্ণ 11টি, এটা তো আমরা জানি, আর ব্যঞ্জন বর্ণ 39টি, মোট 50টা। আচ্ছা, কার বর্ণ, কার বর্ণ কয়টা? 10টা সংক্ষিপ্ত রূপ আছে স্বরবর্ণের, সেটা হচ্ছে কার, নেই কার, অর নেই, অর কার নেই। এই যে, এজন্য অকে কি বর্ণ বলে? অকে নীলিন বর্ণ বলে, নীলিন। অনুবর্ণ, অনুবর্ণ কি? ব্যঞ্জন বর্ণের বিকল্পের নাম হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে কয়েকটা জিনিস আছে, ফলা আছে, রেফ আছে, আর বর্ণ সংক্ষেপ আছে। ফলা কোনটা এটা আমরা জানি, ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা। রেফ হচ্ছে অনুবর্ণের রেফ, একটি অনুবর্ণ রেফ, আর হচ্ছে যুক্ত বর্ণ বা বর্ণ সংক্ষেপ।
গেল যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ আর একটা অস্বচ্ছ। অস্বচ্ছ মানে হচ্ছে যেটা দেখে বোঝা যায় না, আর স্বচ্ছ মানে যেটা দেখলেই বোঝা যায়। যেমন এর মধ্যে ক ট রইছে, দেখলেই বোঝা যাচ্ছে। এটা জ জ রইছে, দেখলেই বোঝা যাচ্ছে। জ ঝ রইছে, দেখলে বোঝা যাচ্ছে। কিন্তু অস্বচ্ছ গুলা দেখো, কয় তয়, এটা কি কর আকৃতি আছে? এটা তো কেমন ওর মতো আকৃতি হইছে, এরকম হইছে, কিন্তু বলছি তো কয় তয়। এইটা হচ্ছে অস্বচ্ছ, মানে এটা হাইড করা আছে। তাহলে বুঝছো অস্বচ্ছ কোনটা আর স্বচ্ছ কোনটা? গুড। আচ্ছা, আর এইটা সংখ্যা বর্ণ। তাহলে গেল। এরপরে হচ্ছে স্বরধ্বনি। আচ্ছা, এই বক্সটা এখন মনে রাখতে হবে। তো এখন দেখি বক্সটা কেমনে মনে থাকে। বক্সটা আমরা আঁকাবো। প্রথমে হচ্ছে, তুমি তো গান শিখতে, তো গান যারা শেখে তাদের তো এটা অনেক সহজ। এটা তো আমাদের জন্য একটু কঠিন, তার গান যারা শেখে তাদের জন্য সহজ। প্রথমে হচ্ছে কি, আমরা একটা জিনিসটা আসলে কি এটা একটু আগে বুঝি, যে এটা কিভাবে লিখছে। এটা তো আমরা প্র্যাকটিস শিখবো পরে, কিন্তু আগে হচ্ছে মূল থিমটা কি সেটা বুঝতে হবে। এটা হচ্ছে ঠোঁট এবং জিহ্বার অবস্থান ওয়াইজ এটা ভাগ করছে। কিভাবে? ই, এ, আ, আ, অ, উ। এবার জোরে বলো। ই, এ, আ, উ। ই, এ, আ। দেখো, ই যখন বলছি মুখটা, চোয়ালটা অনেক খোলা। তারপরে এ, চোয়ালটা আরেকটু বন্ধ হইছে। তার মানে মুখটাও খুলছে, চোয়ালটাও আরেকটু কাছাকাছি আসছে। তো ঠোঁটটা, তারপরে আ যখন বলছি মুখটা সম্পূর্ণ খোলা। তারপরে অ, এইবার কি হয়েছে, ঠোঁট ছোট হচ্ছে। ও, আরো ছোট হচ্ছে। উ, একদম ছোট হয়ে গেল। তাহলে বিষয়টা কি হলো, ই যখন, তখন ঠোঁটটা হয়েছে এইরকম খোলা। এ যখন, তাহলে আরেকটু বন্ধ হয়েছে। যখন, তাহলে এইরাম হয়ে গেছে। যখন, তখন একদম পুরো খুলে গেছে। তারপর যখন, তখন আস্তে আস্তে ছোট হচ্ছে। ও যখন, এই যে আরো ছোট হয়ে গেছে। যখন তখন একদম এইরকম। তাহলে এই এই রেঞ্জটা বুঝতে পারছো যে এটা কিভাবে করছে? ই, এ, ও। ঠিক আছে, বলো তো, বলো। এটা মুখের জড়তা কাটে। মুখের তোমার মনে করো জিহ্বায় কোনো কোনো শব্দ উচ্চারণে যদি সমস্যা থাকে, এটা বললে মুখের জড়তা কাটে। ই, এ, ও, উ। ঠিক আছে। আচ্ছা, তো এইবার দেখো, তাহলে এইটা গেল। এটা যে লেখার সিস্টেমটা আমরা বুঝলাম, তাহলে এইবার কি আসছে, আমরা জিনিসটা বুঝি। প্রথম বুঝতে হবে কোনটা সংবৃত কোনটা বিবৃত, সেটা আগে বুঝি। যেটার মুখ সব থেকে বেশি খুলবে সেটা হচ্ছে বিবৃত, আর যেটা সব থেকে কম খুলবে সেটা হচ্ছে সংবৃত। তাহলে একদম বেশি খুলছে কোনটা? সব থেকে বেশি খুলছে, তাহলে বিবৃত। মানে যেটা বেশি খুলছে সেটা হচ্ছে বিবৃত, আর যেটা সব থেকে কম খুলছে এটা হচ্ছে সংবৃত। তাহলে আমার এইটাতে বেশি খুলছে, আর এই দুইটা সেক্টরে সব থেকে কম খুলছে, এই জন্য এটা বললাম কি সংবৃত। এইবার দেখো অর্ধ সংবৃত কোনটা। তাহলে এইবার আমার হচ্ছে মাঝখানের দুটো তার মুখস্থ করা লাগছে না। সংবৃত যেটা তার পরেরটা অর্ধ সংবৃত, আর বিবৃত যেটা তার উপরেরটা অর্ধ বিবৃত। তাহলে এটা আমার হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ঠোঁটের উন্মুক্তি, ঠোঁট কোনটাই বেশি খুলছে। তাহলে ঠোঁট সব থেকে কম খুলছে ই আর উতে, এই দুই জায়গায় সব থেকে কম খুলছে। এই জন্য এটা আমাদের সংবৃত। আর সব থেকে বেশি খুলছে আই, এই জন্য হচ্ছে বিবৃত। মাঝখানের গুলো তো গেল। এইবার জীবের উচ্চতা। জীবের উচ্চতা আমরা যখন প্রথমে থাকছে উচ্চ আর একদম আতে থাকছে নিম্ন, তুমি যখন বলবা তখন দেখো একদম জিহ্বাটা একদম তোমার নিচের তালুতে, নিচে যেটা ওইটার হচ্ছে তোমার স্পর্শ করছে। তাহলে ওইটা একদম নিচে জিহ্বা। তাহলে যদি নিচে হয় তাহলে একদম উচ্চ উচ্চ চলে যাবে ইউ। তাহলে উ, এটা একদম উপরে চলে গেল। তাহলে এর মাঝখানের দুইটা কি হবে? উচ্চ নিচেরটা উচ্চ মধ্য, আর নিম্নের উপরেরটা নিম্ন মধ্য। তাহলে জীবের উচ্চতাও তোমার হয়ে গেল। আর সম্মুখ আর পশ্চাৎ কোনটা? প্রথম তিনটা সম্মুখ, আর পরের তিনটা পশ্চাৎ। আর মাঝখানে ছিল, এই জন্য হচ্ছে মধ্য। তাহলে এইবার তুমি যদি এই ছক লেখো তাহলে তোমার ভুল হবে। দেখো তো, ই, তারপর কি বলো, এ, আ, আ, অ,
ও উ হয়েছে। এইবার পড়ছিলাম কি, এটা পড়ছিলাম বিবৃত, এটা পড়ছিলাম সংবৃত। দেখো তো আন্দাজেই আমরা পারছি। এবার এটা তাহলে অর্ধ সংবৃত আর এটা অর্ধ বিবৃত, এটা লিখলাম না। এটা হচ্ছে সম্মুখ ধ্বনি, এটা হচ্ছে পশ্চাৎ ধ্বনি, আর এটা হচ্ছে মধ্যধ্বনি। আর জীবের অবস্থান এইটা হচ্ছে নিম্ন, আর এই দুইটা হচ্ছে উচ্চ। তাহলে কি সব ক্লিয়ার? আর ভুলবা জীবনে? হ মানে জীবনে আবার ভুলবা? এটা এরকম ভাবে বুঝতে হয়, ঠিক আছে? এই এই রেকর্ডটা আবার একটু দেখে নিবা, ভুলবা একবার দেখে নিবা, ব্যাস ক্লিয়ার, পড়াই লাগবে না। আর ভুলবা না তুমি, অপশন দেখে অ্যান্সার করতে পারবা। এইবার হচ্ছে আচ্ছা, তো তারপরে এবার আমাদের কি অনুনাসিক যে স্বরবর্ণগুলো, অনুনাসিক মানে চন্দ্রবিন্দু থাকে যেখানে হাইট থাকে, সেটা হচ্ছে অনুনাসিক। যেমন মৌলিক গুলা হচ্ছে এই, আর অনুনাসিকে কি থাকে, চন্দ্রবিন্দু থাকে, ঠিক আছে? নাকে নাকে উচ্চারণ হয় আর কি। এবার অর্ধ স্বরধ্বনি কোনটা, যেগুলো হচ্ছে বাংলা ভাষায় চারটা অর্ধ স্বরধ্বনি আছে একদম মুখস্থ, যেগুলো পুরোপুরি উচ্চারিত হয় না। তো চারটা কোনটা? ই, রস্যু, এ, ও। ই, রস্যু, এ, ও। ই, রস্যু, এ, ও। রস্যইকে সবসময় ই দ্বারা উচ্চারণ করবা এই ধ্বনি পড়ার সময়, তাহলে তোমার এটা ই, এটা উ, এইভাবে উচ্চারণ করলে সুবিধা হয়। ই, উ, এ, ও, ঠিক আছে? এবার চাই, দেখো আইয়া গেল। এরপরে হচ্ছে দ্বিস্বরধ্বনি। তো দ্বিস্বরধ্বনি কোনটা? পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি যদি একত্রে উচ্চারিত হয় সেটা দ্বিস্বরধ্বনি। তাহলে লাউ, আ, ঠিক আছে? আর উ, দুইটা একত্রে উচ্চারণ হচ্ছে লাউ। তুমি লাউকে আলাদা উচ্চারণ করতে পারবা না, দুইটা একত্রে উচ্চারণ হচ্ছে, এজন্য এটাকে বলছে দ্বিস্বরধ্বনি। তারও কিছু দ্বিস্বরধ্বনি আছে এইগুলা। এখানে দুইটা বর্ণ আছে যাদের আলাদা বর্ণ হলে নির্ধারিত হয়, এই যে ওই আর ও, এই দুইটা টিকের জন্য হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে দ্বিস্বরধ্বনির জন্য আলাদা দুইটা বর্ণ আছে। এইটা যদি বলে দ্বিস্বরধ্বনির জন্য কোন বর্ণ, তাহলে এই যে ওই আর ও, ঠিক আছে? আর কিছু এখানে ইম্পর্টেন্ট নাই, গেল সবগুলো। এরপরে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কি? ব্যঞ্জন ধ্বনির কয়েকটা ভাগ আছে, কি কি সেটা? ওষ্ঠ, ঠোঁট, দন্ত, দাঁত, দন্ত মূল মানে দাঁতের গোড়া, তারপর মূর্ধন্য ঠিক দাঁতের উপরের জায়গাটা, তার তার উপরে তালব্য, তারপর কণ্ঠ একদম গলা, তার কণ্ঠ নালী আরো ভিতরে। তাহলে এইটা যদি আমরা উচ্চারণটা এইভাবে করি তাহলে আমাদের এগুলো সহজ হবে। দেখো ওষ্ঠ কি কি, প, ফ, ব, ভ, বুঝতে পারছি, প, প উচ্চারণ করলে সব ঠোঁটে ঠোঁটে। দন্ত দেখো, ত, থ, দাঁতে যে ঘা দিতে হচ্ছে। তারপরে দন্ত মূলীয়, দন্ত ন, এই যে এগুলো দেখো, এগুলো হচ্ছে একদম দন্তমূলীয়, দাঁতের গুড়ায় যে ঘাটা দেয়। আর মূর্ধন্য, মূর্ধন্য হচ্ছে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ঠিক আছে? তালব্য, চ, ছ, এগুলো তো জাস্ট একবার পড়লেই এগুলা পারা যায়। এই কণ্ঠ, ক, খ, গ, ঘ, এগুলো আমারই কঠিন না। হ্যাঁ, গুড। তারপরে আবার স্পষ্ট, কি স্পষ্ট ব্যঞ্জন, ও আচ্ছা এগুলো, ওকে গেল, এগুলো তো পড়াইলাম। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে উৎস। উৎস কোনটা কোনটা দেখো, দন্তস্ব, তালবস্য, হ। এই হটা কিন্তু আমাদের মাথায় থাকে না, ঠিক আছে? এই হটা মাথায় থাকে না, আমরা শুধু তালবস্য দন্তস্ব দিই। উৎস তিনটা, তালবস্য, দন্তস্ব, হ। কিন্তু যদি বলে শীষ, শীষ মানে দুইটা, তালবস্য আর দন্তস্ব, এগুলো এইভাবে পড়তে হয়, তাহলে কনফিউশন এড়ানো যায়। তালবস্য দন্তস্বকে শীষ বলে। আর উৎস কোনটা? তালবস্য, দন্তস্ব, হ, তিনটাই। এরপরে পার্শ্বিক। পার্শ্বিক ব্যঞ্জন কোনটা? পার্শ্বিক ব্যঞ্জন যেটা পাশ দিয়ে যায়, যেমন ল একটাই আছে, এটা মুখস্থ করে ফেলতে হবে, লাল। তার কম্পিত যেটা কাঁপবে, তো এটা হচ্ছে কম্পিত কোনটা? কর, ভার, হার, তার মানে র, কম্পিত। আর তাড়িত দুইটা, এটা হচ্ছে র, র, মুখস্থ। তারপরে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন। ঘোষ, ঘোষ ধ্বনি কোনটা? এইবার তুমি চার্ট মনে রাখবা, ধরো চারটা আছে, চারটা, কি কি? ক, খ, গ, ঘ, ঙ, পাঁচটা। এই চারটা দেয়নি তোমাদের বইতে? আচ্ছা দেয়নি, এগুলো আগে পুরোনো বইয়ে ছিল, এগুলো খুব ভালো জিনিস দেয় নাই। আচ্ছা, ক, খ, গ, ঘ, ঙ, তারপরে হচ্ছে চ, স, বর্গুজা, ঝ, ইঙ, এইভাবে ভাগ করবা। এবার ভাগ করলে এই যে পাঁচটা করে আসলো না,
এই 5টা করে এই প্রথম দুইটা হচ্ছে অঘোষ, আর এটা হচ্ছে পরের দুইটা ঘোষ। আর 1 আর 3 অল্প প্রাণ, আর হচ্ছে 2 আর 4 মহাপ্রাণ। এইবার ঠিক আছে, তাহলে দেখো এখানে গ ঘ, এটা কি বলছে? ঘোষ। তার মানে কি এই লাস্টের দুইটা এটা কি? ঘোষ। তাহলে অঘোষ, সামনে আছে এই জন্য অঘোষ প্রথমে থাকবে। তাহলে 1 আর 2 অঘোষ। তাহলে তুমি যদি শর্টে লিখে ফেলো তাহলে এখানে লিখতে পারো তুমি 3 আর 4 ঘোষ। আর অঘোষ কোনটা? অঘোষ হচ্ছে 1 আর 2 অঘোষ। আর অল্প পিরান হচ্ছে 1 আর 3, আর মহাপিরান হচ্ছে 2 আর 4। এইবার আর ভুল হবে না। দেখো তাহলে এইবার তুমি লাইনে লিখলে, উঙ লিখলে, তারপর এখানে ছ বর্গ ঝ লিখলে, তাহলে ঘোষে কি হবে? ঘোষে হচ্ছে খ হবে, আর এদিকে হবে হচ্ছে ঘ হবে। এই দেখো খ ঘ, এই যে আছে। ওই ধূস, আবার তাই বলছি। ঘ 3 আর 4, এই যে 3 আর 4। তারপরে এবার বলছে কি বর্গুজ্জা ঝ, তাহলে বর্গুজ্জা ঝ। তাহলে দেখো এখানে বর্গুজ্জা ঝ আছে, এই দেখো বর্গুজ্জা ঝ। তারপরে এই ইঙো, এগুলো হচ্ছে নাসিক্য। আচ্ছা তুমি ছকটা কি বুঝতে পারতেছো? আচ্ছা, আর এই পাশের কোন এগুলো কি? নাসিক্য। এটা আগের বইয়ে ছিল, কিন্তু এটাই যে নাই কেন? এই জন্য আমাদের বলে যে দুইটা বই মিলায়ে পড়তে। দেখো আমি যদি হচ্ছে কি, এই দেখো এটা হচ্ছে ওই বই থেকে নেওয়া, ঠিক আছে? এই যে প্রথমটা অঘোষ, পরেরটা ঘোষ, তারপরেরটা নাসিক্য। তাহলে এবার প্রথমটা অঘোষ, এর মধ্যে অল্প প্রাণ মহাপ্রাণ, আর এটা অল্প প্রাণ মহাপ্রাণ। তাহলে তুমি যদি এইভাবে মনে রাখো 1 আর 3 অল্প প্রাণ, আর 2 আর 4 মহাপ্রাণ, আর প্রথম দুইটা অঘোষ, পরের দুইটা ঘোষ। তাহলে দেখো এটা তোমার এই বর্ণগুলো মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এর পরে চলে যাই। এখানে ওই ঘোষ আর অঘোষ কোনটা, অল্প প্রাণ কোনটা, মহাপ্রাণ কোনটা, এটা কিন্তু আসে পরীক্ষাতে। আচ্ছা এবার হচ্ছে, হ্যাঁ এবার হচ্ছে স্বরবর্ণের উচ্চারণ। তো স্বরবর্ণের স্বাভাবিক, অবর্ণের স্বাভাবিক উচ্চারণ হয় একটা, যেমন অনাথ। আর একটা হচ্ছে অবর্ণের ও উচ্চারণ, মানে ও এর মতো উচ্চারণ হয়, যেমন অতে অতি, অনু। এগুলো দেখো এর উচ্চারণটা হচ্ছে ও এর মতো। তাই এর দুইটা উচ্চারণ। আ বর্ণ দুইটা উচ্চারণ, একটা স্বাভাবিক আর একটা এর মতো। ঠিক আছে? ই দীর্ঘ, একটা ই এর হ্রস্বতা, মানে হচ্ছে তোমার অল্প টান থাকবে, আর একটা বেশি টান থাকবে সেটা। এটাও সেম। রি তো গেল, এ গেল, এগুলো। আর এ দুইটা আছে, এ এ আর একটা এ। ঠিক আছে? আর ওর মনে হয় দুইটা আছে, এই যে ও একটা, আর একটা হচ্ছে ও এর মতো উচ্চারণ যেটা হয় সেটা। গেল। এরপর ব্যঞ্জন বর্ণের উচ্চারণ, এগুলাতে থেকে তেমন তোমার হচ্ছে আসে না, তবে এই উচ্চারণ কিছু লিখতে দিতে পারে অনেক সময়, যে এটা তোমার ইয়েতে ইন্টারে আসবে। এখন তোমাদের দিবে কিনা জানি না, তবে ইন্টারে উচ্চারণের একটা পুরো চ্যাপ্টার আছে। তো এখানে আছে ভাষা, ভাষার উচ্চারণটা হয় কেমন, ভয়াকার তালবস্য আকার, সেটা এটা তোমার লিখতে হয়। ষোলোর উচ্চারণটা হচ্ছে এইটা। তো এইটা লিখতে হয়। তারপর এই যে উচ্চারণ দেওয়া আছে দেখছো এরকম, যেমন এই যে অদ্য, এটা আমরা অদ্য পড়ি, কিন্তু এটার উচ্চারণ হবে অদ্য, কদা। ঠিক আছে? আচ্ছা, শব্দ ও পদের গঠন। তাহলে এবার আমাদের হচ্ছে শব্দ ও পদের গঠন।
শব্দের মূল অংশকে শব্দ মূল বলে। শব্দ মূলের প্রকৃতি দুই ধরনের, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। আচ্ছা, নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, যেমন হচ্ছে মাছ বলা যাচ্ছে। নাম ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নাম উভয় প্রকৃতি আচ্ছা উপসর্গ। দেখো এটা কি, এটা হচ্ছে শব্দ কি কি উপায়ে গঠিত হয়, ঠিক আছে। তো তার মধ্যে আমাদের একটা বিষয় হচ্ছে যে শব্দের একটা মূল অংশ, সেটাকে শব্দ মূল বলে। শব্দ মূল দুই প্রকার, একটা হচ্ছে নাম, নাম আর একটা ক্রিয়া। এখন নাম কোনটা, ক্রিয়া কোনটা? ক্রিয়ার অংশ যেটা, কোনো কাজের অংশ, ক্রিয়া মানে কি কাজ, কোনো কাজের অংশ যেটা, সেটা ক্রিয়া প্রকৃতি। যেমন কর, যা, চল, ধা। এটা বোঝার উপায় কি, সবগুলোর সাথে তুই লাগাই দাও, দেখো হয় কিনা। তুই কর, তুই যা, তুই চল, তুই ধর, হচ্ছে তার মানে এটা ক্রিয়া প্রকৃতি। আর যেটাই হবে না, যেমন মা, তুই মা, হচ্ছে না। গাছ, তুই গাছ, হচ্ছে না, তাহলে এটা হচ্ছে কি নাম প্রকৃতি। ঠিক আছে, তাহলে নাম প্রকৃতি নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতি গেল। এরপর কি, তো এগুলোর সাথে কি যুক্ত হয়, উপসর্গ এবং প্রত্যয় যুক্ত হয়। উপসর্গ মানে উপসর্গ, পূর্বে বসে, ঠিক আছে, পূর্বে বসে নতুন শব্দ গঠন করে। আর প্রত্যয় কি, পরে বসে নতুন শব্দ গঠন করে। এখন তাহলে যেমন পরিচালক, চালকের আগে পরি বসে তৈরি করছে পরিচালক। আর প্রত্যয় কি করে, পরে বসে। যেমন সাংবাদিক, এটা হচ্ছে পরে, এই দেখো ইক প্রত্যয় যুক্ত হয়েছে, সেটা সাংবাদিক। তো এরপরে হাট বাজার হাবিজাবি গেল। এখান থেকে তোমার প্রশ্ন তেমন কমই দিবে, এখানে বেশি দিবে না। বিভক্তি আছে, নির্দেশক। বিভক্তি কি বিভক্তি আমরা জানি, ওই যে তোমার প্রিপোজিশন যেটা আমরা ইংরেজিতে ব্যবহার করি, সেই প্রিপোজিশনটা হচ্ছে বিভক্তি। যেমন হচ্ছে এখানে রয়ের এইগুলো, লেলাম, করলাম, খেলাম, গেলাম, এগুলো হচ্ছে কি বিভক্তি। নির্দেশক কি, এগুলো নির্দেশক হচ্ছে আর্টিকেল, এ এন্ড দি, এই যে টি, টা, টুকু, এগুলো সব নির্দেশক। বচন, বচন কি, এক বচন না বহু বচন সেটা। তারপর বলক, বলক কি, বলক জিনিসটা ইম্পর্টেন্ট, নতুন জিনিস, একটা দেখা হয়নি আগে। কি বলক বলো তো? শব্দের শেষে আমরা কখনো কখনো কিছু জিনিস যুক্ত করি বক্তব্যকে জোরালো করার জন্য, মানে আমি এই কাজটি করবই, আমি এখনই যাব, এই যে লাস্টে এখনো, এখনই। একটা মিনিট একটু ওয়েট করো, আমার ফোনটা একটু চার্জ দিয়ে নি, চার্জ শেষ। আচ্ছা, তো এই এই যে শেষে জোরালো যুক্ত যে শব্দগুলা ব্যবহার করা হচ্ছে, এইগুলাকে কি বলে, বলো। ঠিক আছে, তো এরপরে এটা নর্মাল, এখানে কিছু তেমন নাই, এগুলো তুমি পড়লে পারবা। আচ্ছা, উপসর্গ দিয়ে শব্দ গঠন। উপসর্গ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। উপসর্গের শব্দ গঠন কি, যে কোনো শব্দাংশের শুরুতে নতুন, মানে শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেটাকে উপসর্গ বলে। ঠিক আছে, যেমন দেখো জানা, জানার আগে অ বসে তৈরি করছে অজানা, তাহলে অজানা মানে তুমি জানো না। ঠিক আছে, আর অভিযোগ, যোগের সাথে অভিযুক্ত হয়ে অভিযোগ, একটা অন্য শব্দ তৈরি করছে। তার, তারের সাথে বে তৈরি হয়ে বেতার হয়ে গেছে, রেডিও, অন্য কিছু হয়ে গেছে, তাহলে অ, অভি, বে, এগুলো হচ্ছে উপসর্গ। ঠিক আছে, তো এরকম অনেক ধরনের উপসর্গ আছে। উপসর্গের কাজ কি, নতুন স্বর্গ তৈরি করা উপসর্গের কাজ। যেমন সম প্লাস বাদ, বাদ একটা শব্দ, যেমন কোনো কিছু বাদ দিয়ে দেওয়া, তার আগে একটা সম বসাইছি, হয়ে গেছে সংবাদ। ঠিক আছে, যেমন বাদ, বাদ বাদ দিয়ে দেওয়া, তার আগে বি বসাইছি, হয়ে গেছে বিবাদ, ঝগড়াঝাটি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে উপসর্গ। তাহলে এখন উপসর্গ কি কি উপসর্গ হইতে পারে? অর্থ দোতনা, অর্থ দোতনা মানে কি, দোতনা মানে ওইটা যে অর্থের সংকোচন বৃদ্ধি, এইগুলো। সাধিত শব্দ বিশ্লেষণ দেখা হলো। দেখো অ উপসর্গ কি বলছে, অকাজ, অনুচিত। দেখো এগুলো নর্মাল, এগুলো পড়লেই তুমি বুঝতে পারবে, এখানে তেমন কিছু নাই। শুধু হচ্ছে এখানে তোমার প্রশ্ন আসতে পারে নিচের কোন শব্দে উপসর্গ গঠিত শব্দ কোনটি। তো এই উপসর্গগুলো তোমার একটু পড়তে হবে একবার। এই যে কি কি আছে, অ, অতি, অধি, অনা, অনু, অপ, অব, অভি, আ, উত, উপ, কত, কু, গড়, দর, দু, না, নি, নি, নিম, পড়া, পড়ি, প্রতি। এগুলা আগের বইতে খুব ভালো ছিল। এই জিনিসগুলা যদি তুমি হচ্ছে 2018 সালের বই থেকে পড়তে পারো, তাহলে এগুলো খুব ভালো হয়। উপসর্গ দুই প্রকার, সংস্কৃতি আর হচ্ছে
বাংলা, এগুলো হচ্ছে খুব সুন্দরভাবে দেওয়া ছিল। প্রত্যয় দিয়ে শব্দ গঠন, প্রত্যয় কি পরে বসাইতে হবে। যেমন এই দেখো, শিশু প্লাস শৈশব, তাহলে শৈশব কোন প্রত্যয় গঠিত শব্দ? তদ্ধিত প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, তদ্ধিত কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় মানে হচ্ছে কাজ জাতীয় রিলেটেড, ঠিক আছে। তো এবার দেখো, জি প্লাস জয়, পট প্লাস অক পাঠক, নিন্দ প্লাস অক নিন্দক, কৃত প্রত্যয়। দাপ প্লাস দাপট, এগুলো পড়তে হবে না, ওই ইন্টারে যে বেশি খাটতে হবে না, এই যা। আর আগে ছিল একটু কম খাটতে হতো ইন্টারে। গেল এগুলো। তোমাদের এখান থেকে বেশি প্রশ্ন আই থিঙ্ক দিবে না, কারণ এখানে হচ্ছে অনেক শর্ট করে নিয়ে আসে, তো জাস্ট ওই 2-3 পেজ একটু রিডিং করলেই আশা করি টিক পারতে পারবা যে নিচের কোনটি প্রত্যয় রিলেটেড শব্দ, বা কোনটা হচ্ছে তোমার আহ উপসর্গ দিয়ে গঠিত হয়েছে কোন শব্দ, এরকম প্রশ্ন আসবে, ঠিক আছে। এবার আসছে সমাস। সমাস একটা কথা আছে, সমাজ শিখতে লাগে 9 মাস, আর আমরা পড়বো 9 মিনিটে। তাহলে আমাদের শর্টকাটে পড়তে হবে। তো দ্বন্দ্ব সমাস কি? প্রথমে হচ্ছে সমাস কি, সমাস না পড়েই দ্বন্দ্ব সমাসে চলে যাচ্ছি। সমাস মানে হচ্ছে সমাসের মাধ্যমেও নতুন শব্দ গঠিত হয়। তাহলে কি কি মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, এটা কিন্তু মুখস্থ রাখবা। সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয় বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের শব্দের সমাস বলে। কি বলছে? একাধিক পদের এক শব্দে পরিণত হওয়াকে সমাস বলে। মনে করো একটা লাইন বলছি অনেক বড়, সেই লাইনটাকে আমি শর্ট করে একটা শব্দের মাধ্যমে প্রকাশ করছি, এটাকে আমরা অন্য সময় বলি এক কথায় প্রকাশ। তো এটা এক কথায় প্রকাশ না, ওইটা হচ্ছে আলাদা একটা মিন করে, এটা প্রচলিত শব্দ, প্রবাদ প্রবচন টাইপের। কিন্তু এইখানে কিন্তু তা না, এটা হচ্ছে একটা বিষয়কে একটা শব্দের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। যেমন ধরো আমি যদি বলি তোমার গায়ে হলুদ, তাহলে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, অনুষ্ঠানটা বোঝানো হচ্ছে মাত্র একটা শব্দে, সেটা হচ্ছে গায়ে হলুদ। তো এই সমাস কয় প্রকার? সমাস আগের বইয়ে ছিল 6 প্রকার, আর এই বইয়ে হচ্ছে 4 প্রকার। 4 প্রকার সমাস কি কি দিছে? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। তাহলে আমাদের বুঝতে হবে, সবগুলো আলাদা আলাদা করে বুঝবো। তো প্রথমে আমরা বুঝি দ্বন্দ্ব সমাস কি। তাহলে প্রথমটা কি কি, কি কি আগে প্রকারভেদটা আর একটু মনে রাখি। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, এইগুলা। তাহলে দ্বন্দ্ব সমাসটা কি? দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে, আচ্ছা আগে তার আগে কয়েকটা জিনিস দেখে নি। সেটা হচ্ছে সমাসে আগে কি কি জিনিস তোমার জানা লাগবে, বেসিকটা। সেটা হচ্ছে দুইটা পদ থাকে, একটা হচ্ছে পূর্ব পদ, আর একটা হচ্ছে পরপদ বা উত্তর পদ। এটাকে কি বলে? পরপদ বা উত্তর পদ। আর এটাকে বলে পূর্ব পদ। আর কি জেনে থাকতে হবে? এই জিনিসটা যেটা দিয়ে ব্যাখ্যা করা যাবে সেটার নাম হচ্ছে ব্যাস বাক্য। তাহলে কয়টা জিনিস বলছি? ব্যাস বাক্য, প্রথম পদ, আর এটা হচ্ছে পরপদ, পূর্বপদ আর পরপদ, বা পরপদের আরেকটা নাম বলছি উত্তরপদ। তাহলে এইবার আমি দেখি যে দ্বন্দ্ব সমাস কি। দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে যে সমাসে দুইটা পদের অর্থই প্রধান থাকবে, দুইটা পদের অর্থ প্রধান থাকবে, এবং ব্যাস বাক্যে ও এবং ও এবং আর তিনটা শব্দ থাকবে। ও এবং আর কি কি? ও এবং আর, ও এবং আর, ঠিক আছে। তাহলে সোনা রূপা, দেখো সোনা রূপা দ্বারা আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে সোনাকেও বুঝাই আবার রূপাকেও বুঝাই। তার মানে দুইটা পদের অর্থই প্রধান, পূর্ব পদের অর্থও প্রধান বোঝাচ্ছে, পরটাও প্রধান বোঝাচ্ছে। সোনা রূপা মানে কিন্তু শুধু সোনা বোঝাচ্ছে না, বা সোনা রূপা মানে শুধু রূপাও বোঝাচ্ছে না, বা আমি যদি বলি অন্য একটা কিছু বোঝাচ্ছে তাও না। তাহলে সোনা রূপা দিয়ে সোনাকেও বোঝাচ্ছে, রূপাকেও বোঝাচ্ছে। তাহলে কি কি বলেছি? উভয় পদের অর্থ প্রধান থাকবে এবং মাঝখানে ও এবং আর থাকবে। তাহলে সোনা ও রূপা উভয়কেই বোঝাচ্ছে ব্যাস বাক্যে। এবার আমি যদি বলি বাবা ও মা, বাবা ও মা, বাবা মা, তাহলে বাবা মা এটা কিন্তু কি? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এর ব্যাস বাক্য কি হবে? বাবা ও মা। দা বটি, দা ও বটি, ঠিক আছে। তাহলে এই যে জমা খরচ, জমা ও খরচ সবগুলোই দেখো দুইটা পদের অর্থই প্রধান। তাহলে দ্বন্দ্ব সমাস ক্লিয়ার, এটা সহজ সমাস। আসো না ঘুমাই পড়ছো? বুঝছো দ্বন্দ্ব সমাস? আচ্ছা, দ্বন্দ্ব সমাসে যদি কখনো
দুইয়ের বেশি হয়, এই যে দুইয়ের বেশি হয়, এগুলাকে নাম দেয়নি, দেখছো? এই যে কিছু দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরবর্তী বিভক্তি সমাসবদ্ধ হলে, মানে বিভক্তি যদি লোপ না পায়, বিভক্তি লোপ যদি না পায় সেটা হচ্ছে অলুক। বিভক্তি লোপ যদি না পায়, না পায়, সেটা হবে অলুক। সবগুলোই অলুক। যে কোনো সমাস, মানে দ্বন্দ্ব সমাসেও সেটা হবে অলুক, সেটা বহুব্রীহিতেও অলুক, সবগুলাই অলুক হবে, যেটাই বিভক্তি লোপ পাবে না। দেখো এখানে হাতে কলমে বিভক্তি লোপ পায়নি, হাতে কলমে এপাশেও এ বিভক্তি ছিল, এপাশেও এ বিভক্তি ছিল। তুমি বিভক্তি কি চেনো তো? হ্যাঁ হ্যাঁ, একার আকার না, শুধু বিভক্তি 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এর মধ্যে প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, এইভাবে আস্তে আস্তে ভাগ করতে হবে। আচ্ছা সেটা পরে, আচ্ছা পরে আসছি, সেটা কারকে গেলে আমি বিভক্তি পড়বো ওখানে। তো তাহলে এই যদি বিভক্তি লোপ না পাই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অলুক, যেটাই বিভক্তি লোপ পাবে না। অলুক, আর দুইটা পদের অর্থই প্রধান, তার মানে অলুক দ্বন্দ্ব সমাস। আর যদি এখানে কখনো তিনটা পদ থাকে, মানে দুইয়ের বেশি পদ থাকে, তখন সেটাকে বলে একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। এবার হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে আমাদের দ্বন্দ্ব সমাস ক্লিয়ার হলো। এবার কর্মধারয় সমাস কি? যে সমাসে পরপদের অর্থ প্রধান। এইবার হচ্ছে পরের অর্থটা প্রধান থাকবে, প্রথমটার প্রধান হবে না। দেখো উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। গোলাপ ফুল, এই যে গোলাপ ফুল দিয়ে, গোলাপ কিন্তু একটা নাম, কিন্তু আমরা বোঝাচ্ছি কাকে? ফুলকে বোঝাচ্ছি, আমরা কিন্তু গোলাপকে বোঝাচ্ছি না। তার মানে আমাদের পরের যে পদটা, এটাই ইম্পর্টেন্ট। এই যে কাঁচা মিঠা, আমরা এই মিঠাকে বোঝাচ্ছি, কাঁচাকে বোঝাচ্ছি না। বলি আমরা কাঁচা মিঠা আম, কাঁচা মিঠা আম, মানে যে আমটা কাঁচাই মিষ্টি। তাহলে এটা দিয়ে কিন্তু আমরা এই যে আমের মিষ্ট গুণ, এই মিষ্ট গুণকে বোঝাচ্ছি, আমরা কাঁচাকে বোঝাচ্ছি না। এই জন্য কর্মধারয় সমাস কি? যে সমাসে পরপদের অর্থ প্রধান, সেটা কর্মধারয় সমাস। ঠিক আছে? তো গোলাপ নামের ফুল, গোলাপ ফুল, যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। কিছু কর্মধারয় সমাসে যে যোজক থাকে, যেমন খাস যে জমি, খাস জমি। এই খাস বোঝাচ্ছে না, কিন্তু বোঝাচ্ছে জমিকে। চিত যে সাঁতার, চিত সাঁতার। চিত সাঁতার দ্বারা চিতকে বোঝাচ্ছে না, সাঁতার কাটাটাকে বোঝাচ্ছে, এজন্য বলছে পরপদের অর্থ প্রধান। ভাজা যে বেগুন, বেগুন ভাজা। আলু যে, এই বেগুন ভাজা, বেগুনকে বোঝাচ্ছে না, বেগুনটা কেমন ভাজছো সেই ভাজাটাকে বোঝাচ্ছে, বেগুনের অবস্থাটা বোঝাচ্ছে। আচ্ছা, এটা কি ক্লিয়ার? মোটামুটি তো হবেই, এর মধ্যে অনেক বিষয় আছে, কিন্তু এখানে তো কিছুই লেখে নাই। আচ্ছা আমি তোমারে এই সমাস, আমি হচ্ছে পরীক্ষার পরে আমি ওই 18 সালের যে বইটা আছে ওখান থেকে পড়াই দিব না, হ্যাঁ? বা হচ্ছে আমার বই থেকে পড়াই দিব না। এরপর হচ্ছে কনক যে চাপা, কনক চাপা, টাক যে মাথায়, গুলো তুমি জাস্ট মনে রাখো। পরেরটা হচ্ছে পরের পরপদের অর্থ প্রধান। আর আরেকটা জিনিস দেখো, এখানে ম্যাক্সিমাম শব্দগুলাই প্রথমটা হচ্ছে বিশেষণ। বিশেষণ কি বলতো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? হ্যাঁ, কোন পদ? অ্যাডজেক্টিভ দিয়ে কি বোঝায়? হুম, দোষ, গুণ, অবস্থা, এগুলা বোঝায়। তাহলে বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এর দেখো প্রথম প্রথম পদটা বা দ্বিতীয় পদটায় একটা দেখো বিশেষণ আছে, ম্যাক্সিমাম এটাই থাকে। বিশেষ্যর সাথেও হয়, কিন্তু বিশেষণ বেশি আছে। ধরো এই যে চিত সাঁতার, সাঁতারটা কেমন? চিত। খাস জমি, জমিটা কেমন? খাস। তার মানে এটা সেই বিশেষণ, দেখছো? আচ্ছা, যদি কোনো সমাসে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকে তাকে দ্বিগু সমাস বলে হয়। তাহলে যদি কোনো শব্দে কি থাকে, দ্বিগু সমাস কোনটা? এই দ্বিগু সমাস কিন্তু আলাদা একটা পদ ছিল, সেই আলাদা পদটাকে এই কর্মধারয়ের মধ্যে নিয়ে আইছে এরা। মানে আগে ছিল 6 প্রকার, এখন করছে 4 প্রকার। তো এই দ্বিগু সমাসকে বাদ দিছে, দিয়ে এই কর্মধারয়ের মধ্যে নিয়ে আইছে। তো এই যে দ্বিগু সমাস, দ্বিগু কর্মধারয় নাম দিছে। তো এটা কি?
তিন পদের সমাহার, ত্রিফলা, চার রাস্তার মিলন, চৌরাস্তা, যদি এইরকম তিন থাকে, চার থাকে, এরকম নাম্বার থাকে, সেটা হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। কিছু কর্মধারয় সমাসে সমসমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়, যদি মাঝখানেরটা লোপ পায়। এর জন্য তোমার ব্যাস বাক্য জানতে হবে, না জানলে হবে না। যেমন ঘি ভাত, ঘি মাখানো ভাত, তাহলে ঘি মাখানো ভাত থেকে এই মাখানো শব্দটা আমরা ডিলিট করে দিছি, দিয়ে হয়ে গেছে ঘি ভাত। তাহলে এখানে মাঝখানেরটা রিমুভ হয়েছে বলে এটার নাম হয়েছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। হাতে পড়া হয় যে ঘড়ি, এই পড়া হয় যে এই পর্যন্ত বাদ চলে গেছে, যে হাত ঘড়ি হয়েছে, এজন্য এটা মধ্যপদ লোপী। ঠিক আছে। যার সঙ্গে তুলনা করা হয়, এইটা একটা ঘুলানো জিনিস, এইটাও একটা ঘুলানো জিনিস, এইটাও একটা ঘুলানো জিনিস। এটা একটু অল্পতে বলি। আমরা যখন কোনো বাচ্চাকে তুলনা করি, যে বলি হচ্ছে তুমি চাঁদের মতো, বা চাঁদের মতো মুখ, এই টাইপের যে শব্দগুলা, এইগুলা হচ্ছে এইসব সমাসের অন্তর্ভুক্ত। তো এইখানে কি কি জিনিস আছে? যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান। তাহলে উপমান মানে কি? সহজে মনে রাখবা, উপমান মানে হচ্ছে চাঁদ, মানে চাঁদের সাথে আমি মুখকে তুলনা করছি, চাঁদ। তাহলে এই চাঁদ কি? উপমান। তাহলে উপমান কর্মধারয় সমাস হবে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের। এটা কি? গুণবাচক শব্দ। একে কি বলে? সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম। ঠিক আছে। তাহলে মনে করো আমি যদি বলি চাঁদের মতো উজ্জ্বল, এরকম যদি বলি, তাহলে আমি সাধারণ ধর্মটা কি? উজ্জ্বল। সে মানে কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি তুলনাটা করছি? দেখো, কাজল কালো, কাজলের মতো কালো। তাহলে এখানে এই কাজল কাজলের মতোই কালো, তাহলে একটা হচ্ছে উপমান আর একটা হচ্ছে সাধারণ ধর্ম। রংটা কেমন? কালো। এই জায়গায় যে কাজল কালো হয়েছে, এটা তাহলে কি? উপমান কর্মধারয় সমাস। এটা আরো ক্লিয়ার হবে, আমি তোমাকে ডিটেলস বড় বই থেকে পড়াবো। এখন মনে রাখবা কিভাবে? মনে রাখার সহজ উপায়টা হচ্ছে উপমিত। পরেরটা কই? উপমিত। উপমিত মানে মিথ্যা, লাস্টে কি আছে? মিত আছে, মিথ্যা, তার মানে মিথ্যা। আর উপমান, মিত নেই, তার মানে এটা হচ্ছে সত্য। তোমার যে কয়টা টিক আসবে তুমি এই দুইটা সূত্রেই পারবা। কি কি? কাজল কালো, কাজল কেমন দেখতে? কালো না? তার মানে এটা কি? সত্য। তাহলে এটা সত্য ঘটনা, তাহলে তুমি চোখ বুঝে উপমান। শশ ব্যস্ত, শশের মতো ব্যস্ত। শশ ব্যস্ত থাকে অনেক সময়, শশের অর্থ কি আমি জানি না, এটা আমার দেখতে হবে। তো এই যে ব্যস্ত থাকে, এটাও তার মানে সত্য ঘটনা, তাইতে এটা কি? উপমান। আর মিত মানে মিথ্যা। এটা কেন বললাম? পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ। পুরুষ মানুষ কোনোদিন সিংহর মতো হয়? হয় না। এটা জাস্ট গুণের তুলনা করছে। আখি পদ্মের ন্যায়, পদ্মর মতো আখি হয়? চোখের জায়গায় যদি একটা পদ্ম বসাই দাও, ভাবো তো লোকটাকে দেখতে কেমন লাগবে। মুখ চন্দ্রের ন্যায়, চাঁদের মতো কি মুখ হয়? তাহলে দেখো, যে কয়টা আছে সবগুলা কি? মিথ্যা। মিথ্যা না? তাহলে এটা মিথ্যা বলে এটা কি? উপমিত। মিত মানে মিথ্যা, আর এটা সত্য, তাই এটা উপমান। আপাতত এটা দিয়ে মনে রাখো, এরপরে পরীক্ষার পরে এটা আমরা ডিটেলস পড়বো। আর আরেকটা কি আছে? রূপক কর্মধারায়। রূপক কর্মধারায় মানে কি? এদের ব্যাস বাক্যে রূপ শব্দটা থাকে। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। মন রূপ মাঝি, মন মাঝি। এই দুইটাই মুখস্থ রেখো, এই দুইটা থেকেই আসবে। বিষাদ রূপ সিন্ধু, মন রূপ মাঝি। তৎপুরুষ। তৎপুরুষ কি? তৎপুরুষ মানে হচ্ছে সমাসমান পদে বিভক্তি সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, সেটা হচ্ছে তৎপুরুষ। পরপদের অর্থ প্রধান। দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। ছেলেকে ভুলানো, সবগুলাই দেখো বিভক্তি আছে, র এর সব বিভক্তি আছে। মধু দিয়ে মাখা, মধু মাখা। চিনি দিয়ে পাতা, চিনি পাতা। গেল। বহুব্রী সমাস। বহুব্রী কি? যে জিনিস বলবে ওইটা না বুঝায় অন্য আরেকটা কিছু বুঝাবে। ঠিক আছে। যেমন ধরো কি বলছে? বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে। বউ ভাত। বউ ভাত মানে কি? আমরা এই শব্দটা দেখে বুঝতে পারছি একটা ভাত আছে, সেই ভাতটার নাম বউ, বউ ভাত। কিন্তু আসলে কি তাই? না।
আসলে বউ একটা অনুষ্ঠানে ভাত পরিবেশন করে, সেই অনুষ্ঠানটাকে বলা হচ্ছে বউ ভাত। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি, আসলে কি লাঠালাঠিতে লাঠিতে লাঠিতে যুদ্ধ হয়? অন্য একটা কিছু বোঝায়। এটা হচ্ছে বহুব্রীহি। ঠিক আছে? যেমন একগুঁয়ে, এরকম প্রত্যেকটাই আছে যে কোন একটা কিছু না বুঝায় অন্য একটা কিছু বুঝায়। ঠিক আছে, এইগুলো একটু ডিটেলস পড়তে হবে। এরপরে আমাদের আসি সন্ধি। সব থেকে কঠিন হচ্ছে সমাস। তো সমাসটা আমরা মোটামুটি শেষ করছি। তো সমাসের আগে আমি একটু সামারাইজ করে দিই। দ্বন্দ্বে কি ছিল? উভয় পদের অর্থই প্রধান। প্রথম পদ পরপদ দুইটাই প্রধান। তারপর কি ছিল দ্বন্দ্বের পরে বলো? কর্মধারয়, তাই তো? পরপদের অর্থ প্রধান, পরপদের অর্থ প্রধান। এই কর্মধারয়ের মধ্যে আর একটা ঢুকাই ছিল হচ্ছে কি? দ্বিগু। দ্বিগু মানে হচ্ছে সমাহার, দুই তিন, এই বিভিন্ন পদের সমাহার। আর হচ্ছে এর মধ্যে আরেকটা জিনিস পড়াইছি, উপমান আর উপমিত। উপমিত মানে কি? মিথ্যা। মিথ্যা যেটা হবে সেটা উপমিত, আর উপমান সত্য। যেমন কাজল কালো শশা ব্যস্ত, এটা হচ্ছে উপমান। গেল। তারপরে আর কি? রূপক। রূপক ছিল দুইটা, মন রূপ মাঝি, মন মাঝি, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। তারপরে এবার আসছে বহুব্রীহি। ও তৎপুরুষ। তৎপুরুষে কি বিভক্তি ছিল, বিভক্তি গুলা লোপ পাইছে, এজন্য এটা হয়েছে। এরপরে হচ্ছে কি? আর তৎপুরুষের পর গেল হচ্ছে লাস্টেরটা বহুব্রীহি। বহুব্রীহি মানে হচ্ছে অন্য কিছু বুঝাবে। যেমন হচ্ছে হাতে খড়ি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। গায়ে হলুদ। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। বউ ভাত। বউ ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে। এই টাইপের। ঠিক আছে? এরপরে সন্ধি। সন্ধিতে কি বলছে? মিলন। সন্ধি অর্থের অর্থ মিলন। পাশাপাশি এক শব্দের সাথে আর এক শব্দের মিলন ঘটাইতে হবে, সেটা সন্ধি। একটা স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি আর একটা বিসর্গ সন্ধি। স্বরসন্ধি কোনটা? অ এর সাথে অ আ। যেমন কি উত্তর প্লাস অধিকার, উত্তরাধিকার। যেমন অ আ যোগ হয়ে আ হইছে। অ কোথায়? দেখো উত্তর শেষে কি আছে? অ আছে। আর অধিকার প্রথমে কি আছে? অ আছে। তাহলে এর শেষে অ, এর প্রথমে অ। তাহলে অ আর অ, এই দুইটা অ মিলে হইছে কি? উত্তরাধিকার, আ। তাহলে এটা বলছে উত্তরাধিকার। এটার নিয়ম কি? অ আ, অ তৈরি হবে আ। হ্রস্ব এ দীর্ঘ, অতি ইন্দ্রিয়, অতীন্দ্রিয়। এখানে হচ্ছে জাস্ট এই যে ইয়েগুলো আছে, এই এগুলো একবার খাতাতে লিখবা। জাস্ট এটা দেখবা আর লিখবা, দেখবা লিখবা, দেখে লিখবা, তাহলে এটা হয়ে যাবে। কিছু কিছু স্বরসন্ধি কি করে? কোনো নিয়ম অনুসরণ করে না, এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে। কোনো নিয়ম নেই। এই নিপাতনে সিদ্ধর উদাহরণ কি? কুল প্লাস অটা কুলোটা, গো প্লাস অক্ষ গোবাক্ষ। এই দুইটা মুখস্থ রাখবা, পরীক্ষায় নিপাতনে সিদ্ধ আসলে এই দুইটা দিয়ে দিবে। ব্যঞ্জন সন্ধি। স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে ব্যঞ্জনে যেটা হয় স্বর ব্যঞ্জন সন্ধি। এখানেও ওই কাজ করবা। এই যে যেগুলো আছে এইগুলো জাস্ট একবার খাতাতে লিখবা, এই যে এইগুলো, যে কি দিয়ে কি হয়েছে, হলে এটা চোখের মুখস্থ হয়ে যাবে। গেলে তখন এটা পরীক্ষা আসলে পারবা। কিছু ব্যঞ্জন সন্ধি নিয়ম ছাড়া হয়, এগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। যেমন কি? গো প্লাস পদ গোস্পদ, 1+10 একাদশ বৃহস্পতি। তোমার পরীক্ষায় নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি আসলো, এসে কিন্তু এই তিনটা উদাহরণ দিয়ে দিবে, আর একটা দিবে এখান থেকে। তাহলে উত্তর হবে কিন্তু এইটা। তাহলে এটা কোনটা স্বরসন্ধি আর কোনটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এরপর বিসর্গ। বিসর্গ কোনটা? মাঝখানে বিসর্গ থাকবে। ঠিক আছে? এই যে মনো প্লাস কষ্ট, মনো কষ্ট। অর্ধ প্লাস পতন, অধপতন। বিসর্গ ও হয়ে যায়। মনো প্লাস যোগ, মনোযোগ। এইটা গেল। এরপর শব্দ দ্বিত্ব। দ্বিত্ব তিন প্রকার মনে হয়। কি কি? অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব। অনুকার দ্বিত্ব কি? অনুকার দ্বিত্ব হচ্ছে কাছাকাছি চেহারা শব্দকে অনুকার দ্বিত্ব বলে। একটা অর্থ পূর্ণ হলে পরেরটা দ্বিতীয়টা হয়ে যায় অর্থহীন। মানে কি? আমরা উদাহরণ দেখলে বুঝবো। অঙ্ক টঙ্ক, অঙ্কের কি আছে? অঙ্কের হচ্ছে অর্থ আছে, কিন্তু টঙ্কের কিন্তু অর্থ নাই। তাহলে দেখো আম টাম, আম আমরা বলি, আমের অর্থ আছে, টামের অর্থ নাই। আগ্রম বাগ্রম, বাগ এটার অর্থ নাই। চাকর বাকর, চাকরের অর্থ আছে, বাকরের নাই। এলো মেলো, এলোর অর্থ হলো, মেলোর কোনো অর্থ নেই। ঝিকিমিকি এরকম। ঠিক আছে? তো এই টাইপের কাছাকাছি, দেখো কাছাকাছি শব্দগুলা এরকম যেগুলো হবে সেটা হবে অনুকার। ধনাত্মক কি? ধনাত্মক হচ্ছে সাউন্ড। ধনাত্মক কি? এটা মুখস্থ করে ফেলাবো একদম। ধনাত্মক হচ্ছে সাউন্ড। ধনাত্মক সাউন্ড। দেখো কি কি সাউন্ড? কোনো কিছু পড়ছে,
কুটকুট, পিঁপড়ে আমাকে কুটকুট করে কামড়াচ্ছে, কোত কোত শব্দ হচ্ছে, কুটুস কুটুস করে কামড়াচ্ছে, খক খক করে কাশি দিল, খুটুর খুটুর, টুং টুং, ঠুকঠাক। দেখো সবগুলো সাউন্ড, দেখছো? তার মানে ম্যাক্সিমাম শব্দ সাউন্ড, দুই একটা আলাদা আছে সাউন্ড। বা তোমার এই যে ব্যথা, ফোড়া টন টন করছে, মানে ফিল বোঝাচ্ছে, ঠিক আছে? বাতাস শাসা করছে, এইগুলো হচ্ছে তোমার নর্মালি ধনাত্মক দিক তো হয়। কষ্ট হয়ে গেছে। তারপরে পুনরাবৃত্ত, পুনরাবৃত্ত মানে কি, এইগুলো বাদে তোমার হচ্ছে যে মানে বিভিন্ন নাম্বার টাম্বার জাতীয় যেগুলো আছে, যেমন ধরো এই যে ভালো ভালো কথা, কত কত লোক। দেখো এটা ভালো ভালো কথা, এটা কিন্তু প্রথমটা যেটা পড়ছিলাম অনুকার দিক, তো ওইটার মধ্যে পড়ে না। ওইটা আমরা পড়ছিলাম প্রথমটা, দ্বিতীয়টা আলাদা হবে, অঙ্ক টঙ্ক এরাম হবে, কিন্তু এটা কিন্তু তা না। দ্বিতীয়টা যেটা পড়ছি ধনাত্মক দিক, তো সেটাই পড়ছি সাউন্ড জাতীয় হবে, সাউন্ড বা ফিল। দেখো সেটা কিন্তু এখানে নাই। এখানে সেম জিনিস দুইবার আমার হচ্ছে রিপিট হয়েছে, সেটা পুনরাবৃত্ত দিত্য। তাহলে তিন প্রকার, অনুকার, ধনাত্মক, পুনরাবৃত্ত, শেষ। এইবার নর নারীবাচক শব্দ, এটা তো তোমার ওই যে মানে লিঙ্গ পরিবর্তন, এখানে কিছু স্বতন্ত্র শব্দ আছে, এগুলো একটু দেখলে এখান থেকে আশা করি আসবে না, তারপরে একটু দেখে নিলে। সংখ্যাবাচক শব্দ কয়েক প্রকারের হয়, প্রধানত তিন প্রকার। কি কি আছে? ক্রম, পুরাণ, তারিখ। পুরাণ, ভগ্নাংশ, এই যে তিন প্রকার। কি কি? প্রথমটা হচ্ছে ক্রমবাচক, এক দুই তিন, যেটা নর্মাল সংখ্যা আমরা জানি। এরপর হচ্ছে পুরাণবাচক, পুরাণবাচক হচ্ছে কি, এই পুরাণবাচকের মধ্যে এখানে দিয়ে দিছে ভগ্নাংশ তিনটা, তার মানে দুই প্রকার লিখছে এরা, আর ওই বইতে এইটা আলাদাভাবে ছিল, ঠিক আছে? তো এটা কি, পুরাণবাচক হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইটা পুরাণবাচক। আর তারিখবাচক হচ্ছে পহেলা, দোসরা, তেসরা, এটা। শেষ। শব্দের শ্রেণী বিভাগ।